দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। আইনি ভিত্তি পেল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। এর মধ্য দিয়ে একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। গণভোটে হ্যাঁ জয়ী হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পাবে বাংলাদেশ। তবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে মিশ্র রাজনৈতিক প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হ্যাঁ না ভোটে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে না। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা তুলে ধরেন সনদ বাস্তবায়নের রূপরেখা। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে আইনি ভিত্তি পেল বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ। এতে বিএনপির একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি পূরণ হয়েছে। অন্যদিকে জামায়াতের চাওয়া উচ্চকক্ষে ভোটের পিয়ারও রয়েছে। এছাড়া বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা করে 8টি সংস্কার প্রস্তাব গণভোটে অন্তর্ভুক্ত হওয়ায় জামায়াত সহ 8 দলের দাবি পূরণ হয়েছে। জামায়াতের মতো এনসিপিরও দাবি ছিল গণভোটে নোট অব ডিসেন্ট রাখা যাবে না। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, সব পক্ষকে তুষ্ট করে সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। সরকারের পথে আছে। সরকার আসলে কোনো রাজনৈতিক দলের কথা শুনে কিছু করছে আমি মনে করি না। সরকারের সামর্থ্যই নাই এই 3 মাসের মধ্যে 2টা নির্বাচন করার, যে কারণে সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করতে যাচ্ছে। দ্বিতীয়ত হলো, সরকার গণভোট আগে করতে গেলে গণভোটে যে ভোটারদের উপস্থিতি সরকার কিভাবে করাবে, রাজনৈতিক দলগুলো যদি বিভক্ত থাকে, এই চ্যালেঞ্জে সরকার নিতে চাচ্ছে না। সব মিলিয়ে সরকারের জন্যই সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে দিচ্ছে। এটা বিএনপির জন্যও না, অন্য কারোর জন্যও না। আদেশে আরো বলা হয়েছে, উচ্চকক্ষে পিয়ার সহ 4 বিষয়ে একটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এতে হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা। তবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে সংবিধানের এতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে হ্যাঁ বা না ভোটে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে কিনা তা নিয়ে সন্দিহান এই রাষ্ট্রবিজ্ঞানী। ভোটারদের একটু সমস্যা তৈরি হবে, কারণ 4টা প্রশ্নের হয়তো সে 3টায় উত্তর হ্যাঁ দিতে যাচ্ছে এবং একটা সে না দিতে চাচ্ছে। এখানে ভোটারদের একটু সমস্যা হবে। তবে এখানে অধিকাংশ ক্ষেত্রেই বড় রাজনৈতিক দলের ঐক্যমত কিন্তু আছে এবং সরকার এখানে একটু কৌশলী ভূমিকা পালন করেছে বলে আমার কাছে মনে হয়। এবারই প্রথম একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে চলেছে ভোটাররা। নানা যুক্তিতর্ক থাকলেও ভিন্ন মাত্রার এই নির্বাচন নিয়ে এখন আলোচনায় ব্যস্ত সাধারণ মানুষ। জুলাই সনদ জারির মধ্য দিয়ে দীর্ঘদিনের উইনার টেক অল সংস্কৃতি থেকে বেরিয়ে আসার রূপরেখা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে মতবিভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। জনগণের প্রত্যাশা, সেই মতবিভেদ দূর করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন, যেখানে স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। গণভোটে নয়, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সংসদে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, আরোপিত কোনো বিষয় জবরদস্তি করে চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। এদিকে দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের এ মৌন মিছিল, যেখানে মুখে কালো কাপড় বেঁধে অপমানের প্রতিবাদ জানায় আগত নারীরা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে গ্রামীণ নারীদের বিভ্রান্ত করে ধর্মের নামে ছিনিমিনি খেলা হচ্ছে। সংগ্রাম করতে হবে, সমস্যার আওয়াজ তুলতে হবে। আমরা দেখেছি রাজশাহীতে একটি আমাদের নেত্রীকে কিভাবে একজন অন্য দলের কর্মী, জামাত কর্মী, তিনি কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, কোনো আইন আদেশ কিংবা আরোপিত বিষয় দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না। জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না।
গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। এদিকে চট্টগ্রামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান সকল সমস্যার সমাধান সম্ভব। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। নির্বাচনের দিনে গণভোটে বিএনপির আপত্তি নেই বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। গণভোটে তো আমরা রাজি আছি, গণভোট সিদ্ধান্ত দিয়েছে সরকার। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবার প্রস্তাব রাষ্ট্র সংস্কার নস্যাৎ করার ফাঁদ। সরকার সেই ফাঁদে পা দিয়ে নিরপেক্ষতা হারিয়েছে। নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নাখুশ জামায়াত সহ সমমনা 8 দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠক করে 8 দল। শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। জাতীয় নির্বাচনের আগেই গণভোট, অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে অপসারণ সহ 3 দফা দাবি জানিয়েছে আন্দোলনরত এই 8 দল। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। জামায়াতের নায়েবে আমির অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে অতি দ্রুত জাতীয় নির্বাচনের আগে গণভোট দেয়া ও প্রশাসনের রদবদলে নির্দলীয় নিরপেক্ষ লোকদের গুরুত্ব দিতে দাবি জানানো হয়। গণভোটের 4টি বিষয় যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয় বলেও দাবি করেন ডাক্তার তাহের। জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সরকারকে তা নিরসনের দাবি এনসিপির। বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির নেতারা। সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে, সেই অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের কে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে, সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে। আসন্ন নির্বাচন বানচালের চেষ্টাকারীরা জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে দলটির 1 দশক পূর্তি উৎসবে এই কথা বলেন তিনি। তৈরি করতে চায়, ট্যাগিং তৈরি করতে চায়, মত তৈরি করে নিজের মত চাপিয়ে দিতে চায়। এই সমস্ত জবরদস্তিকে অভ্যুত্থান না বলে দিয়েছে। জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমরা যারা বহন করি, তারা এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, নির্বাচন সফল করব, সেই অঙ্গীকার আমরা ঘোষণা করছি। কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবনে ব্রিটিশ মন্ত্রীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে তারা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় অধ্যাপক ইউনুস পুনরায় জানান, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। পোস্টার, প্লাস্টিক, ড্রোন এবং 20টির বেশি বিলবোর্ড ব্যবহার না করার নিয়ম নিয়ে আচরণবিধি তৈরি করেছে নির্বাচন কমিশন। এবার প্রার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালানোর সুযোগ থাকছে। এই প্ল্যাটফর্মে কেউ কোনো অনিয়ম করলে তাদের কি শাস্তি হবে, বিষয়টি পরিষ্কার নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের আহ্বান, ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির বিধান যুক্ত করা হোক। আবার সব নিয়ম সব প্রার্থী পুরোপুরি মানবেন কিনা সেই বিষয়েও রয়েছে সন্দেহ। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ভোটের সময় এলেই পোস্টারে পোস্টারে ছেয়ে যায় নির্বাচনী এলাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সেই চিত্রের দেখা মিলবে না। পোস্টারের বদলে এবার প্রচারণা চালাতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু সেই ডিজিটাল প্রচারণা চালানোর ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে বা নিয়ম না মানলেই বা কি করা হবে সে বিষয়ে নেই কোনো দিক নির্দেশনা। আরেকটু ডিটেলস করলে ভালো হতো, শাস্তিটা আরেকটু বাড়ানো দরকার ছিল। যে আইসিটি আইন যেটা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের যে আইনটা আছে ওটার সাথে যদি লিঙ্ক করে দিত যে এখানে এই ধরনের অপরাধগুলো ওখানে ওই আইনে পড়বে। আচরণবিধিতে বলা হয়েছে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। এছাড়াও ড্রোন ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এবার প্রার্থীদের কাপড় বা চট দ্বারা তৈরি ফেস্টুন, ব্যানার অথবা ইলেকট্রনিক বা ডিজিটাল ব্যানার ব্যবহার করতে হবে। পোস্টারটা একটা কালচার আমাদের নির্বাচনী প্রচারণা দীর্ঘদিন ধরে। তো এখানে পোস্টার করলেও ডিজিটাল ব্যানার তো মানা করে নাই, ব্যানারও বোধহয় কাপড়ের ব্যানারও নিষেধাজ্ঞা দেয়নি। সুতরাং এটা তো মানা দরকার। রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানবে কি মানবে না সেটা হলো বড় বিষয়। কোনো ধরনের যানবাহন স্থাপনা, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনায় লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন সাঁটানো যাবে না। দেয়াল লিখন দিয়ে প্রচারণা চালানো যাবে না। 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানারও ব্যবহার করা যাবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলন দমাতে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা চাইবেন না শেখ হাসিনা। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা বিচারকে প্রহসন বলেও দাবি করেন ভারতে পালিয়ে থাকা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও জাতিসংঘ প্রতিবেদন বলছে গত বছর জুলাই আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকার। এছাড়া তার 15 বছরের শাসনামলে গোপন কারাগার, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও কিছু জানতেন না বলে দাবি করেছেন শেখ হাসিনা। পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে খুন হন ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে 26 খণ্ডের আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। আরও জানাচ্ছেন মাসুদ সুমন। রাজধানীর বুকে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে একটি ড্রাম থেকে উদ্ধার হয় রংপুরের বদরগঞ্জের আব্দুর রশিদের ছেলে আশরাফুলের 26 খণ্ড মরদেহ। 4 বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবে কান্নায় ভেঙে পড়েন বোন আদ্রিতা খাতুন। লাশ নিতে আসা পরিবারের অন্যান্য সদস্যরাও শোকে মুহ্যমান। খুন করছে আল্লাহ তাদের ফাঁসি চাই। ওর সাথে একটা বন্ধু আছে জরেজ, আল্লাহ ওদেরও ফাঁসি চাই। আমরা ওকে যেহেতু ওর সাথে ছিল ওই সবকিছু বিষয়ে জানতে কি হয়েছিল না হয়েছিল। বিদেশ থেকে আইসে মনে হয় 2 মাস হয়। 2 মাস থেকে কিন্তু তার ব্যবসা বিদেশ যাওয়ার আগে তার সাথে বন্ধুত্ব একটা ছিল। থাকার পর আবার বিদেশ গেছে, বিদেশ থেকে আসার পর আবার জড়িত তার সঙ্গে হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। পুলিশ বলছে পাওনা টাকা আদায়ে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। এই মামলার পুরো ঘটনাটা আমরা আসলে তদন্তের পর যেহেতু 12-13 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তো আমরা খুব শিগগিরই হয়তো এটা থেকে একটা ভালো মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ঘটনার পর থেকেই জরেজ পলাতক। তাকে ধরতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার জেরুজালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।
কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবিতে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি। শুক্রবার সন্ধ্যার পরে বাজিতপুর উপজেলার রেজু মার্কেট থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলো মোড়ে গিয়ে শেষ হয়। একই দাবিতে বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নে মশাল মিছিল করেছে ইউনিয়ন বিএনপি। মশাল মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবি জানান। একই দাবিতে নিকলি উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি। ১৮ বছরের তরুণী ১৩ বছর ধরে বন্দী, একমাত্র ছেলেও প্রতিবন্ধী শিরোনামে নিউজ 24-এর প্রতিবেদন প্রচারের পর অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকাল 11:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপার আনন্দনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ যান নাজনীনের বাড়িতে। পরে তারা মানসিক প্রতিবন্ধী নাজনীনের পরিবারের সাথে কথা বলে নগদ অর্থ প্রদান করেন এবং তার চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সহযোগিতা মধ্য দিয়ে বিএনপি নেত্রী থেকে তারেক রহমান চেয়ারম্যান হচ্ছে আমাদের সাহায্য সহযোগিতা করছে এবং সে আমার পাশে থাকবে এবং আমার সন্তানদেরকে দেখাশোনা করার দায়িত্ব নেছে। এটাতে আমি খুবই খুশি। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবে, শিক্ষার ছোঁয়া পৌঁছে দেবে, মানবিকতার ছোঁয়া পৌঁছে দেবে। 2 সপ্তাহেও কমেনি পেঁয়াজের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজি। মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও মাছের বাজারে এখনো আগুন। এমন ঊর্ধ্বমুখী বাজার দরে হতাশ ক্রেতারা। সরকারের তরফ থেকে বাজার মনিটরিংও করছে না কেউ, এমনটি অভিযোগ ভোক্তাদের। সাপ্তাহিক ছুটির দিন, তারপরও ক্রেতাদের আনাগোনা কিছুটা কম রাজধানী নতুন বাজারে। সপ্তাহ ব্যবধানেও নিত্যপণ্যের দাম কমার কোনো লক্ষণ নেই। শীতের আগাম সবজির দাম আরও বেড়েছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়, গাজর 160 টাকা, বরবটি 80 টাকা, মূলা 40 থেকে 50, পেঁপে 30 থেকে 40, ফুলকপি প্রতি পিস 60 থেকে 80 ও লাউ 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কিনতেও গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আবার কিছু সব সবজিতেই 10 টাকা 15 টাকা বাড়তি। বৃষ্টির আগে দাম কম ছিল, বৃষ্টি পরে আবার হঠাৎ করে সবকিছু দাম বাইরে গেছে। দাম বাড়া মাল নাই, জায়গায় মাল নাই, মোকামে মাল নাই, তার জন্য দাম বেশি। গত 2 সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা, প্রতি পাল্লা বিক্রি হচ্ছে 580 টাকায়। বিক্রেতারা বলছেন মজুতকৃত পেঁয়াজ শেষের দিকে থাকায় দাম বাড়তি। নতুন পণ্য আইলে মানে কমতে পারে, আর দামটা বাড়ছে মানে অন্য শেষ সিজন না, লাস্ট সিজন শেষ করে যাইতেছে না, এই পরিমাণ একটু বাড়তে দিকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকায় হতাশ ক্রেতারা। নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু আমাদের কথা তার শুনতেছে না। কে শুনবে বলেন? আমরা যে অবস্থায় আছি এখন আসলে এইভাবে চলাটা আমাদের জন্য দুষ্কর। এমন পরিস্থিতিতে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারি তদারকি প্রয়োজন বলে মনে করছেন তারা। যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। সরকার আরো একটু বেশি তদারকি করে বাজারে দাম মূল্যটা এটা আরো বেশি কমানো উচিত। আমিষের বাজারে কমেছে দাম। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। এদিকে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা। তবে মাছের বাজারে এখনো আগুন। রুই, কাতল, চিংড়ি, পাঙ্গাস সহ যে কোনো মাছ কিনতে গেলেই কষতে হচ্ছে 500 থেকে 2000 টাকা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে বিবিসি। তবে ট্রাম্পের আইনজীবীদের পক্ষ থেকে মানহানির অভিযোগ এবং $100 কোটি ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ এই গণমাধ্যম। বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সম্পাদনার কারণে অনিচ্ছাকৃতভাবে ভুল ধারণা তৈরি হয়েছিল, তবে এতে মানহানির মতো কোনো ঘটনা ঘটেনি। তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত সোমবার সংবাদ মাধ্যমটিকে সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।